ইরানের সাথে আমেরিকার ইসরায়েলের যে যুদ্ধ লাগছে অনেকেই ভুল হিসাব করতেছে। কেউ ভাবতেছে ইরান ভেঙ্গে পড়বে, কেউ ভাবতেছে কয়দিনেই শেষ। কিন্তু বাস্তবতা উল্টা, যুদ্ধ তো থামতেছে না, বরং ছড়ায় পড়তেছে। আটলান্টিক কাউন্সিল এই মাসে বলছে যে এই সংঘাত এখন আঞ্চলিক রূপ নিচ্ছে। আর রয়টার্স রিপোর্ট করেছে পরিস্থিতি আগের হিসাবের বাইরে চলে যেতেছে। নিউজ উইকের মতো পত্রিকা আলাপ হইতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইতে পারে। এই যুদ্ধ বিস্তৃত হইতেছে আর ট্রাম্পের কন্ট্রোলে বাইরে চলে গেছে। এখন প্রশ্ন একটাই, ইরান টিকে আছে কিভাবে? আজকের আলাপ এই প্রশ্নের উত্তর নিয়ে। বিএনপি রেজিমের বাণিজ্য উজির আমির খুশি কইছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হইলে অর্থনীতিতে চাপ আসবে, চাপ। এপিসোডের শুরুতে আর হাসলাম না, এইসব আন্তর্জাতিক মানের গেজেটেড ভালচুনদের তারেক রহমান উজির বানিয়েছে, এই জন্য আরো ডুববি। এই যুদ্ধ যে দীর্ঘায়িত হবে এটা তো নতুন কথা না। দুনিয়ায় যে ওলট পালট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কোনো প্রিপারেশন আছে বিএনপি রেজিমের? ভাবতেছে তাদের নতুন প্রভু আমেরিকা আর ভাতার ইন্ডিয়া তাকে বাঁচিয়ে দেবে। এইবার ঘোড়ায় হাসতে পারে, হাসাই দিতে পারেন এডিটার সাহেব না দেন। আমেরিকা যার বন্ধু আর প্রভু, তার শত্রুর দরকার পড়ে না। আপনাদের মনে আছে না, ইরানে আমেরিকা আর ইসরায়েলে হামলা শুরু করলে কেউ কেউ কইছিল কয়দিনে উড়াই দিবে ইরানকে। কেউ কইছিল যে আর কত আছে, ইরানের মিসাইলে শেষ হয়ে যাবে। ইরান আর এটা ইরাক হবে, সিরিয়া হবে, লিবিয়া হবে। বাঙ্গুদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবিছিল জিতা পার্টির সাথে থাকি, জিত ইচ্ছে যেহেতু আমেরিকা, তার সাথে থাকি। তাই ওয়াশিংটন আর মোদির ভাষায় বিবৃতি দিয়েছিল। আন্তর্জাতিক মানের প্রথম শ্রেণীর গেজেটেড ভালচুনগুলো বুঝে নাই ইরান ইরাক হইবে না, লিবিয়া হবে না। আপনাদের সবার মতো আমিও কলে অবাক হয়েছিলাম যে কেমনে ইরান টিকে আছে, কেমনে তার ইকোনমি চলতেছে স্যাংশনের মধ্যে দিয়া। আজকার আলাপ ইরানের সেই অপ্রতিরোধ্য শক্তি তৈরির কথা। এটা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের শিখাবে কিভাবে একটা প্রতিবন্ধকতা আসলে সেটাকে উতরায় যাওয়া যায়, সেটা তরিকা বের করতে হয়। আসেন শুরু করি ইরানের সেই মহাশক্তির উৎস কি। আমাকে আলাপটা একটু পিছে থেকে শুরু করা লাগবে, আমাকে মাফ করবেন, মেলা বিষয় নিয়ে না আসলে এটা বোঝা যাবে না। আমেরিকা কেন শক্তিশালী এটা নিয়ে আমি কয়দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ভূগোল কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে, এটা দেখেছিলাম, তাই না? তো আমি আমার ভিডিওতে ইরানের ভূগোল নিয়েও কলে আলাপ করেছিলাম। ইরাকে স্থলপথে আক্রমণ করেছিল আমেরিকা, ইরান এটা সম্ভব না, এটা দেখাইছিলাম। এটা ইরানের রিলিফ ম্যাপ, মানে উঁচু নিচু পাহাড় গভীরতা সব সহ স্থলপথে ইরানে আক্রমণ করা আজকের দিনে প্রায় অসম্ভব। ট্রাম্প বলছিল যে ইরানের স্থলপথে হামলা চালাবে, ইরান বলছে স্বাগতম। ইরান প্রাকৃতিকভাবে সুরক্ষিত ভূমি, 3 দিক দিয়া দুর্গম পর্বতমালা দিয়া ঘেরা এক প্রাকৃতিক দুর্গ। আজকের দিনে ইরানের স্থলপথে আক্রমণ প্রায় অসম্ভব একটা কাজ। ইরান বলতেছে এই স্থলপথে আক্রমণ করলে ইরান কবে আহো ভাতিজা আহো। আলেকজান্ডারের টাইমে ঘোড়া টোড়া নিয়ে ট্রাই করলে স্থলপথে আক্রমণ সম্ভব হলে নি, তাছাড়া সম্ভব না। আর আজকের দিনে যুদ্ধ করা, যুদ্ধাস্ত্র বানানো মানে টাকা, টাকা আর টাকা, প্রচুর টাকা লাগে যুদ্ধ করতে। মিসাইল মারতেছে ইরান, শেষ হইতেছে না। এত মিসাইল কুটি থেকে আসিছে, টাকা পাইছে কোথায়? এর টাকা কই পেলো? এইরকম স্যাংশন, সে তো তেল বেচতে পারতেছে না। এই মিসাইল ইম্পোর্ট করে নাই, নিজেরা বানাইছে। কেমনে বানাইছে, টাকা কই পেয়েছে? এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আমেরিকানরা কি কইতেছে দেখেন। ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? বাংলায় করলে হয় যে 2 সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিক বোমা বর্ষণের পর নতুন মার্কিন গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিতেছে যে ইরানের শাসন ব্যবস্থা এখন আগের চেয়ে বেশি করে ক্ষমতা কেন্দ্রীভূত করেছে। এটা ভেঙে পড়ার সম্ভাবনা কম এবং আগের তুলনায় আরো কঠোরপন্থী একটা নেতৃত্ব গোষ্ঠী দিয়ে পরিচালিত হইতেছে। ওয়াশিংটন পোস্টও একই কথা কইছিল, আমেরিকা যে হারিচ্ছে ইরানে, কারণ আমেরিকা যেটা সবচেয়ে বড় শক্তি ছিল সেটা তার বিরুদ্ধে কাজ করতেছে। কেমনে? আমেরিকার হয়েছে হাসিনার দশা। বঙ্গবল্টু আর মুক্তিযুদ্ধের চেতনা করতে করতে ফেদলা পেরে দিছে। আর গাট্টি বোসকা নিয়ে করতে করতে যে হাসিনা গাট্টি বোসকা নিয়ে যেমনি পলাইছে ইন্ডিয়ার, তেমনি আমেরিকার ডলার নিয়ে রাজধানী করতে গিয়ে মারাটা খাইলো। এটা বোঝা দরকার আমাদের সকলের, তাইলে ইরানের শক্তির পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটু পিছন থেকে শুরু করা লাগতেছে, তাছাড়া বোঝা কঠিন হবে। আমরা তো ভূগোল দিয়া বুঝেছি আমেরিকার শক্তির উৎস, কিন্তু আর একটা শক্তির উৎস আছে। সেই শক্তির উৎসটা আসলে কি? এক সময় আমেরিকার ডলার কলে কাগজ ছিল না, সোনা ছিল, সোনা।
মানে আপনার হাতে যদি $35 থাকলে হইনি, তাহলে আপনি যা কবার পারলেন ভাই আমারে সোনা দেন, আর $35 আপনি 2.5 ভরি সোনা পেতেন, 2.5 ভরি $35। এইটা বলা হয়তো গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড কথাটা ওইটি থেকে আসিছে। আমেরিকা সোনা জমা রেখা ডলার ছাপাইতো, তখন অন্য রাষ্ট্রগুলো তাদের মুদ্রা ডলারের সাথে বেঁধে নিল। মানে কি দাঁড়াইলো, পুরা পৃথিবী সোনার বদলে ডলার ব্যবহার করতেছে, আর ডলারের পেছনে আছে আমেরিকার সোনা। খুব শুনতে সিস্টেম লাগতেছে না, সুশৃঙ্খল লাগিচ্ছে, তাই না? মেলা একটা চমৎকার সিস্টেম। কিন্তু সমস্যা শুরু হইলে এখানে, আমেরিকার তো খেসলত খারাপ, তার খালি যুদ্ধ কুরকুরায়। তা আমেরিকা যুদ্ধ করতে গেল ভিয়েতনামে, প্রচুর খরচা, সে ডলার ছাপাচ্ছে অনেক, কিন্তু সোনা সোনা তো আর বানাবার পারিচ্ছে না, এটা তো ছাপানো যায় না। তো পৃথিবীতে ডলার বাড়তেছে, কিন্তু এই ডলারের পেছনে সোনা বাড়তেছে না। মানে ডলার মিয়াকে সোনা মিয়া বানাইছে, আর সোনা মিয়াকে ডলার মিয়া বানাইছে, মাঝখান থেকে সোনা ডলার হয়ে গেছে। সেই টাইমে ফ্রান্স তার প্রচুর সোনা রেখেছিল, আমেরিকা ডলার নিছিল। তো চার্লস দা গল ও এসে কইল যে আমরা ডলার না সোনা চাই। ফ্রান্স জাহাজ পাঠাইলো আমেরিকা ডলার দিয়ে সোনা নিতে, একটা দুইটা না, বারে বারে পাঠাইলো। আমেরিকা থেকে সোনা বের হইতে থাকলো, ফ্রান্সে আসতে থাকলো। এখন আমেরিকা বুঝলো এভাবে চললে তো আমাদের হাতে হারিকেন। তখন নিক্সন 1971 সালে এক রাতে টেলিভিশন এসে কইল আমরা সাময়িকভাবে ডলারকে আর সোনায় রূপান্তর করতেছি না, এটা আবার ঠিক হয়ে যাবে পরে। তো এটা সাময়িক করলো, কিন্তু সেটা আর কখনো ঠিক হইলো না। এই এক সিদ্ধান্তে ডলার আর সোনার সম্পর্ক শেষ। ডলার আর সোনার সুখের সংসারে আসিল ভাঙ্গন। সানায়ের করুণ সুর বাজবে রিটার সাহেবেরা, ডলারের সাথে বিচ্ছেদ হইল সোনার। এরপর কি হইল? এরপর ডলার হয়ে গেল কাগজ, যার পিছে সোনা নাই, আছে শুধু বিশ্বাস। আপনি আজকে যে $100 হাতে ধরেন, সেটা আসলে সোনা না, এটার বিশ্বাস যে আমেরিকা শক্তিশালী থাকবে, তার অর্থনীতি থাকবে, তার সেনাবাহিনী থাকবে, তার আর পৃথিবী সেই ডলার মাইনা চলবে, ডলারের কর্তৃত্ব মেনে চলবে। এই জন্যেই আজ ডলার শুধু মুদ্রা না, এটা ক্ষমতা আর রাজনীতি, এটা একটা গ্লোবাল কন্ট্রোল সিস্টেম। একটা সময় মানুষ সোনার উপর ভরসা করত, আজ মানুষ ভরসা করে একটা দেশের উপরে, সেটা আমেরিকা। অনেকেই কয় আমেরিকা কেন যুদ্ধ করে খালি খালি? এই যুদ্ধের কারণ হইতেছে ডলারের মাতব্বরি টিকায় রাখা, বুঝেছেন? এটাই আমেরিকার মূল শক্তি। তার সামরিক শক্তি মূল শক্তি না, তার ডলার মূল শক্তি। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডের সাথে আলাদা করে ফেলায় ডলার কোলাপস করে 71-এর পরে। ডলারের দাম ধুর 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 করে কমতে থাকে, কেউ বুঝে না, ধাই 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 করে পড়তে শুরু করে। তখন আমেরিকা কি করলো? ডলারকে বাঁচাইতে একটা চমৎকার কাজ করলো। কি সেটা? এর উত্তর লুকানো আছে মরুভূমিতে, সৌদি আরবে। দৃশ্যটা কল্পনা করেন, 1970-এর দশক। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ওই সময়? তেল। তেল। আর সেই সময় তেলের সবচেয়ে বড় মালিককে? সৌদি আরব। 1973 সালে আমেরিকার সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়। আমেরিকা কইল যে আমরা আপনাদের নিরাপত্তা দেব মহারাজা, অস্ত্র দেব, রাজনৈতিক সাপোর্ট দেব, আর আপনি সৌদি আরব আপনার বিনিময়ে, আর সৌদি আরব আপনি কি করবেন? আপনি তেল বেচবেন ডলারে, আর সেই ডলার যে পাবেন, সেই ডলার আমেরিকার বিনিয়োগ করবেন, আমেরিকার বন্ড কিনবেন। মানে আমেরিকান বন্ড কিনবে সৌদি আরব ডলার দিয়া। বাংলাদেশে যেমন প্রাইস বন্ড আছে না পাবলিকের জন্য, সেই রকম আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের জন্য বন্ড ছাপে, এগুলোকে বলে সভারেন বন্ড। সেগুলো আবার নানা রাষ্ট্র কিনেও। চায়না প্রচুর কিনে রাখছে, সৌদি আরব তো কিনেই, বাংলাদেশ সকলে কিনে। হ্যাঁ, এই যে সিস্টেমটা তৈরি হইল পেট্রোল বেচবে ডলারে, এটারই বলা হয় পেট্রো ডলার সিস্টেম। শুনেছেন না? এটাই সেই জিনিস। এটার মানে পৃথিবীর যেই দেশি তেল কিনতে যায় তাকে আগে ডলার জোগাড় করতে হয়, তাই না? ডলার চায় সবাই, সবাই ডলার রাখতে বাধ্য হয়। ডলার আবার একটা অ্যাঙ্কর কারেন্সি হয়ে গেল। অ্যাঙ্কর কারেন্সি মানে সেই কারেন্সি যার বিপরীতে সব দেশের মুদ্রার মান বা টাকার মান ঠিক করা হবে। বাংলাদেশের টাকা কতটা শক্তিশালী এটা বোঝার জন্য আমরা কি করি? আমরা $1 কিনতে কত টাকা লাগে সেটা দেখি, তাই না? ইন্ডিয়াও দেখে কয় রুপি লাগলো, এমনকি ইংল্যান্ডও দেখে কয় পাউন্ড লাগলো $1 কেনার জন্য। এটাই হইতেছে অ্যাঙ্কর কারেন্সি। আগে অ্যাঙ্কর কারেন্সি ছিল সোনা, এখন অ্যাঙ্কর কারেন্সি হইল তেল। আর সোনা হারানোর পরে আমেরিকা তেলকে ব্যবহার করলো ডলারের জন্য একটা কৃত্রিম গ্লোবাল ডিমান্ড তৈরি করার কাজে। এটারই বলা হয় গ্লোবাল পেট্রো ডলার সিস্টেম। শুধু পেট্রো ডলারই না, এর সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা একটা ক্ষমতা আমেরিকার ক্ষমতাকে আর এক ধাপ আগায় দেয়। এবার আসেন দেখি যে আমেরিকা বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, এটা কিভাবে দেয়, স্যাংশন দেয়, এটা কেমনে দেয়। পৃথিবীর সব ব্যাংক সরাসরি একে অন্যকে টাকা পাঠায় না, আগে একটা মেসেজ পাঠায়, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা দাও। এই যে মেসেজ পাঠানোর নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে বলে সুইফট। বিশ্বের বেশিরভাগ বড় লেনদেন হয় সুইফট।
মানে আপনি আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে ডলার লাগবে, আর সেই ডলার পাঠাইতে সুইফট লাগবে। বুঝেছাও? এখন যদি আপনাকে সুইফট থেকে বের করে দেওয়া হয়, আপনি টাকা পাঠাতে পারবেন না। ডলার ব্যবহার করতে পারবেন থাকলেও পারবেন না। আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাবে। আমেরিকা কলে সুইফটের সরাসরি মালিক না, কিন্তু ডলার আর তার ফাইন্যান্সিয়াল সিস্টেম সে নিয়ন্ত্রণ করে আমেরিকা। তাই ডলার ব্যবহার করতে চাইলে আমার নিয়ম মানতে হবে, এটা হচ্ছে আমেরিকার কথা। ইরানরা সুইফট থেকে বের করে দিছে, নাম কাটা গেছে ওটি থেকে, তাই তেল বিক্রি করতে পারে না। আংশিক কাটা গেছে রাশিয়ার, ব্যাংকিং সিস্টেম চাপে আছে রাশিয়ার। আমেরিকা প্রথমে ডলারের ব্যবহারের পথ বন্ধ করে, তারপর সুইফটের অ্যাক্সেস কেটে দেয়। ফলে সেই দেশ বিশ্ব অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। ইরান তাই তেল বিক্রি করতে পারে না, কিন্তু ইরানের টাকার অভাব হইল না। কেন? তার টাকাই টাকা, প্রচুর টাকা। এই আয় করা ঠেকাইতে পারলো না আমেরিকা। আপনারা হয়তো জানেন না যে ইরানের কলে প্রচুর টাকা। তাহলে ইরান কি অভিনব কাজ করলো যে আমেরিকা চোদনা হয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকলো না। কেমনে পাইলো এই টাকা? আসেন সেই গল্প করি, এখন আসল জায়গায় আসিছি। আসেন সেটা বুঝে দেখি। ইরানের এই কৌশল বুঝতে হইলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি বুঝতে হবে। বিটকয়েন নাম শুনেছেন না? এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা কই থেকে কই যাইতেছেন? আরে পাগলা, শুনলে লাভ আছে, মাথায় ব্যাপাক ফকফকা হয়ে যাবে, সবকিছু বুঝবার পাবে। ক্রিপ্টোকয়েন কি? সোনা দানা মণি মুক্তা সম্পত্তি জায়গা, এগুলো আমাদের সম্পদ, তাই না? এই ক্রিপ্টোকারেন্সি একটা সম্পদ। আমাদের দেশে বৈধ নাম, কিন্তু পৃথিবীর অনেক দেশে এটা বৈধ। ফ্রান্সে তো বৈধই, ইউরোপে বৈধ, ইরানে বৈধ। এটা আসলে কি? এটা একটা ডিজিটাল কারেন্সি বা টাকা। যে কারেন্সি বা টাকা কোনো সরকার ছাপায় না, এর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি এই ক্রিপ্টো দিয়া নর্মাল ব্যাংকিং চ্যানেলের বাইরে আপনার লেনা দেনা করতে পারবেন। অনেক দেশে ক্রিপ্টো বৈধ, সরকার ছাপাইতেছে না, কিন্তু একটা প্যারালাল সিস্টেম দাঁড়ায় গেছে আর্থিক খাতে, যেটা ব্যাংকে পাত্তা দেয় না। আপনি এই ক্রিপ্টো দিয়া সরাসরি কিনতেও পারবেন, ক্রিপ্টো পেমেন্ট করিয়া। আবার ক্রিপ্টোকে ক্যাশে কনভার্ট করতে পারবেন, ব্যাংকে জমা দিয়ে টাকা পাবেন। মানে ফ্রান্সে আপনি পাবেন, আপনি যদি ক্রিপ্টো অ্যাকাউন্ট থাকে, ক্রিপ্টো অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টো যদি আপনি ব্যাংকে দেন, তাহলে ওই দিনের এক্সচেঞ্জ রেটে আপনি টাকা পাবেন, ইউরো পাবেন। আপনার সরাসরি বিমানের টিকিট কিনতে পারবেন, আপনি হোটেল বুকিং দিতে পারবেন ক্রিপ্টোতে, দুবাইতে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বাসা কিনতে পারবেন ক্রিপ্টো দিয়া। কিছুদিন আগে টেসলার গাড়ি, এই যে ইলন মাস্কের, ওটাও কেনা যায়, পরে বন্ধ করে দিছে অবশ্য। তো এই ক্রিপ্টোটা আসলো কিভাবে? ক্রিপ্টো কেমনে তৈরি হয়? 2008 সালে সারা দুনিয়া অর্থনৈতিক সংকট হয়। সেই সময় বড় বড় ব্যাংক ধসে পড়ে, ব্যাংকগুলো আস্থা হারায়, মানুষ তাদের সঞ্চয় হারায়, এবং খুব একটা বড় প্রশ্ন উঠে আসে, আমরা কি এরকম একটা অর্থ ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে ব্যাংকের উপরে নির্ভর করতে হবে না, আমাদের টাকা তেজপাতা হয়ে যাবে না? একজন জাপানি, নাম হইতেছে, লিখে দেন এডিটের সাহেব পাশে, তাকেও নাম মুতে আসি। না না, এটা না মজা করলাম। ওর নাম হইতেছে সাতোশি নাকোমাতো। এই সাতোশি নাকোমাতন এই নামে কেউ আসলে ছিল কিনা, এটা অনেক বিতর্ক আছে। অনেকে কয় এই নামে কেউ ছিল না, এটা গ্রুপের নাম। এটা একটা গুপ্ত নাম আর কি, গুপ্ত গুপ্ত। বুঝিছাও, সব জায়গাতে গুপ্ত আছে। তো উনি প্রস্তাব দিছে যে এমন একটা ব্যবস্থা করা হোক যেখানে দুইজন মানুষ সরাসরি একে অন্যকে টাকা পাঠাতে পারবে, এক্সচেঞ্জ হবে, মাঝখানে কোনো ব্যাংক থাকবে না। তো 2009 সালে তিনি প্রথম বিটকয়েন চালু করেন। তো টাকা ধরেন ব্যাংকে ছাপায়, তাহলে বিটকয়েন কে বানায়? বিটকয়েন তৈরি হয় কম্পিউটারে, ম্যাথমেটিক্স, গণিত আর প্রতিযোগিতার মাধ্যমে। এখানে কেউ টাকা ছাপে না, বরং মানুষ নিজের কম্পিউটার ব্যবহার করিয়া নতুন বিটকয়েন অর্জন করে, আর্ন করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মাইনিং। মাইনিং, খনির মাইনিং। তো এটা কেমনে কাজ করে এটা বুঝে বলি। ধরেন আপনি কাউকে বিটকয়েন পাঠাইতে চান, আপনি আপনার ডিজিটাল ওয়ালেট থাকে, ওখানে বিটকয়েন জমা থাকে, এই লেনদেনটা শুরু করলেন। এই তথ্যটা পুরো নেটওয়ার্কে ছড়ায় যায়, তারপর নেটওয়ার্কের কম্পিউটারগুলো এই লেনদেন যাচাই করে, যাচাই হয়ে গেলে এটা একটা ব্লকে যুক্ত হয়ে যায়, এবং এটা একটা চেন তৈরি করে, ব্লক চেনে স্থায়ীভাবে সংরক্ষিত হয়। এই পুরো প্রক্রিয়ায় কোনো ব্যাংক নাই, কোনো মধ্যস্থতাকারী নাই, শুধু প্রযুক্তি আর নেটওয়ার্ক। এটা আরেকটু বুঝে দেখি, মানে এই যে ব্লক চেন, এই জিনিসগুলো একটু বুঝতে বোধহয় সমস্যা হয়েছে, তাই না? আচ্ছা, আরেকটু বুঝে দেখি এটা। আমরা তো দেখলাম যে বিটকয়েন তৈরি করার পদ্ধতিকে বলে মাইনিং। এই কাজটা অনেকটা লেনদেন ভেরিফাই করার মতো। অ্যাকাউন্টেন্ট যে কাজটা করে, অডিট যে কাজটা করে, ওই রকম। উইকিপিডিয়ায় যেমন অনেকে মিলে কাজ করে না একটা পাতা তৈরি করতে, তারপরে ভেরিফাই করে, এটা অনেকটা এইরকম। আপনি যদি কাউরে একটা ক্রিপ্টো দেন বা লেনদেন করেন, এটা কে ভেরিফাই করবে? এই মাইনাররা ভেরিফাই করে, যারা ক্রিপ্টো মাইনিং করে, যারা ক্রিপ্টো আর্ন করে। ভেরিফাই করলে পুরস্কার হিসেবে বিটকয়েন পায়, ক্রিপ্টো পায়। কেমনে বুঝায় বলি।
এই প্রসঙ্গে একটা মজার বিষয় বলি, তারেক রহমান একটা ফোনের ছবি বাইরেছিল না, এই যে এটা দেখেছিলেন, এই স্মার্টফোনের নাম হইতেছে সিরিন ল্যাবস ফিনি। এটারে পৃথিবীর প্রথম ক্রিপ্টো নেটিভ স্মার্টফোন বলা হয়, মানে ক্রিপ্টো কেনা বেচা যারা করে তাদের জন্য এটা বানানো। তো বাংলার লুথার কিং এটা কেন ব্যবহার করেছে কে জানে, আল্লাহ জানে। সিএনএন কলে একটা স্টোরি হয়েছিল এটা নিয়ে। হ্যাঁ, তো তো বিএনপির লোকেরা কইছিল যে এটা দুনিয়ার সবচেয়ে সিকিউর ফোন। এটা দুনিয়ার সবচেয়ে সিকিউর ফোন না, এটা ক্রিপ্টোর ফোন, মানুষের দূর পটায় না। সাধারণ মানুষের জন্য সবচেয়ে সিকিউর ফোন আইফোন, তারপরে লিব্রেম 5, আর রাষ্ট্রপ্রধানরা ইউজ করে সেক্টরা এইজ বা টেওরেম। হাসিনার আমলে আমাকে হয়তো তারেক রহমান আমাকে নাকি মোটা অঙ্কের টাকা দেয়, আর আমি নাকি অ্যাক্টিভিজম করি, ভিডিও বানাই, ফেসবুকে লিখি হাসিনার বিরুদ্ধে, তারেক রহমান আমাকে নাকি টাকা দেয়। কইছেন শুনেছেন না, দেখেছেন না আমার ফেসবুকের কমেন্ট বক্সে? আর আমি এই টাকা খেয়াল রেখে লিখি। তো ধরেন তারেক রহমান হামাক পেমেন্ট করবি, ক্রিপ্টো পেমেন্ট করবি, তো ইনকা নানাজনরে পেমেন্ট করে না। ধরেন ও আকারে পদ বালকরে তো ডিজিএফআই পেমেন্ট করে, ক্রিপ্টো তো এরকম হাজার হাজার ট্রানজেকশন পেমেন্ট হয়, এটার ভ্যালিডেশন লাগে, এই ভ্যালিডেশনটা পেন্ডিং পড়ে থাকে, মানে কেউ করেনি। তো এইরকম হাজার হাজার পেন্ডিং ট্রানজেকশনকে একসাথে মাইনাররা একটা ব্লক বানায়, অনেকগুলো নিয়ে একটা ব্লক বানায় কয় আমি তোমার এটা ভ্যালিডেট করে দেবো। সিস্টেম কয় করো ভ্যালিডেট, ভালো কথা, তুমি লক্ষ্মী স্যারে। বাংলাদেশে আপনার সাথে আরেকজনের লেনদেন হইলে মাঝে ব্যাংক থাকে, তাই না? ক্যাশ টাকা লেনদেন হইলে রসিদ রাখেন। অনেক টাইমে ক্যাশ টাকা লেনদেন দিলে মাইর খেয়ে যান না, বলে যে না আমার তো টাকা দেন নাই, বলে না? হ্যাঁ, বা একজন বলে যে না আমি তো দিছি টাকা, বলে না? এই যে এইরকম আর কি। আমি বলে আসছি। কি হলো স্যার? লাউয়ের দামটা তো দিলেন না। কিসের দাম স্যার? লাউ হ্যাঁ, লাউ তো দাম দিয়েছি। না দেননি, আমি বলছি দেননি। কিরে দিদি? না। হুজুর মনে হলো যেন দিয়েছিলাম। আর চেয়ে নিতে পারিস না। আবার ধরেন আপনি সোনালী ব্যাংকের চেকের লেনদেন করলেন, এটা রূপালী ব্যাংক জানে না। এই ক্রিপ্টোর লেনদেন সবাই জানে। তো অনেকগুলো ট্রানজেকশন মিলে একটা ব্লক করছিল, বলছিল আমি এটা ভ্যালিডেট করব। এটা ভ্যালিডেট করে দিলে এটা চেইনে যুক্ত হয়ে যায়, এটারই বলে ব্লক চেইন। বোঝা গেছে? ভ্যালিডেটেড লেনদেনকে ব্লক চেইন বলে। তো কেমনে এটা ভেরিফাই করে? প্রত্যেকটা ব্লকের একটা ভ্যালিডেট করার কন্ডিশন থাকে, মাইনারকে সেই কন্ডিশন খুঁজে বের করতে হয় ননস দিয়া। ননস হইতেছে মাইন্সের ইনপুট। ধরেন ননসে লিখলো হ্যালো, আউটপুট আসলে সিস্টেম এরকমই আসে আসলে, অনেকগুলো অক্ষর হিজিবিজি 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 হিজিবিজি। তো তো মাইনিং এ ব্লক তৈরি করলো, তার সাথে ননস দিল, ইনপুট দিল, তাইলে এরকম একটা হ্যাশ বেরোয়, এই যে এরকম হিজিবিজি হিজিবিজি হ্যাশ বেরোয়। তারপরে চেক করে এই হ্যাশ কি এই ব্লকের জন্য কন্ডিশন কি মেনে চলে। যদি ধরেন কন্ডিশন হইলো, বললো কন্ডিশন, অনেকগুলো কন্ডিশন থাকে, তার মধ্যে বললো যে এটা যে হ্যাশ বেরোবে তার সামনে 000 থাকতে হবে। তো মাইনার একটা ননস দিল সিস্টেমে, একটা হ্যাশ বেরোলো, হ্যাশের মধ্যে শুরুতে 000 নাই, তাই না? তাহলে এটা বাতিল। এরকম হাজার বার, লক্ষ বার, কোটি বার, লক্ষ কোটি বার চেষ্টা করতে হয়, করলে এটা বের হয়ে যায়। এক সময় টেরাই মারতে হয়, এক সময় এটা মিলে যায়, 1 সেকেন্ডে লক্ষ কোটি বার ট্রাই মারতে হয়। মিলে গেলে কেল্লা ফতে আপনি ক্রিপ্টো পাইবেন উপহার হিসেবে। আপনি ধনী, আপনি একটা ক্রিপ্টো পেলে, একটা মাত্র ক্রিপ্টো, একটা ইউরোপে 1 বছর রাজার হালে থাকতে পারবেন। বুঝে যাও, আপনি যদি সারা জিন্দেগিতে 100 ক্রিপ্টো আয় করতে পারেন, তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকবেন। কি ক্রিপ্টো মাইনিং এর ইচ্ছা হয়েছে? এইবার আসল প্রশ্ন, ইরান কি করিচ্ছে? এই মাইনিং সহজ না, বিশাল পাওয়ারফুল কম্পিউটার লাগে, প্রচুর এনার্জি লাগে, এটা একা একা করা যায় না, অনেকে মিলে করা লাগে, খুব ফাস্ট কম্পিউটার লাগে। ইরান করতেছে কি, ও তেল দিয়া ইলেকট্রিসিটি বানায়, আর ওই ইলেকট্রিসিটি ওই এনার্জি দিয়ে ক্রিপ্টো মাইনিং করে সরকারিভাবে, সরকারি প্রণোদনায়। এবং সেই কারণে ইরান একটা ক্রিপ্টো বানাতে খরচা দুনিয়াতে সবচেয়ে কম, $1320 একটা ক্রিপ্টো বানায়, আর বেচে $68,000 দিয়ে। এখন বাজারে $68,000 দাম একটা ক্রিপ্টো। সবচেয়ে সস্তা পরে একটা বিটকয়েন বানাইতে ইরানের লাগে $1300 মতো। আমেরিকা এটা কত লাগে জানেন? $1,02,000 লাগে একটা বিটকয়েন বানাইতে। ইটালিতে লাগে $3,06,000। মানে চিন্তা করেন কত সস্তায় পান। এই জন্য ট্রাম্প কইছে সে ইরানের ইলেকট্রিসিটি গ্রিড উড়াই দিবে, বুঝিছাও? মানে ওই এনার্জি দিবে না যেন সে বিটকয়েন না বানাইতে পারে। ইরানের বিটকয়েন ক্রিপ্টো এটা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। ইরানের ক্রিপ্টো ইকোনমির সাইজ $10 বিলিয়ন, দেখিছাও? এর মধ্যে ইরান আবার কইছে চাইনিজ মুদ্রায় তেল পেমেন্ট করলে হরমুজ দিয়ে জাহাজ যাইতে দিবে।
এমনিতে যুদ্ধের খরচা, তার উপরে ডলার তেজপাতা হয়ে যাইতেছে। ট্রাম্প পরিচে কঠিন গাড্ডায়। এই গাড্ডা থেকে ওঠার উপায় আছে কিনা আমেরিকার আল্লাহ জানেন। আমার মনে হয় না খুব সহজে গাড্ডা থেকে উঠতে পারবে। আমেরিকা চলে ডালে ডালে, ইরান পাতায় পাতায় চলিছে, দেখিছেন? এই যুদ্ধ শুধু মিসাইলের যুদ্ধ না, এটা সিস্টেমের যুদ্ধ। একদিকে আছে একটা শক্তি যে ডলার দিয়া দুনিয়া চালায়, নিয়ম বানায়, আর না মানলে সুইচ অফ করে দেয়। আর আরেকদিকে একটা রাষ্ট্র আসে যে সিস্টেমের ভেতরে থেকেও তার ফাঁক খুঁজে বের করে নেয়। তেল বন্ধ, অন্য পথে বিক্রি। ব্যাংক বন্ধ, বিকল্প লেনদেন। ডলার বন্ধ, নতুন সম্পদ, নতুন নেটওয়ার্ক। এটাই ইরানের আসল শক্তি, মিসাইল না, মানায় নেওয়ার ক্ষমতা। এখানে ভুল করে আমাদের মতো রাষ্ট্রগুলা। আমরা ভাবি কার সাথে থাকবো, জেতা পার্টির সাথে থাকি। ইরান প্রশ্নটা বদলাই দিচ্ছে, কিভাবে টিকে থাকবো। যে রাষ্ট্র এই প্রশ্নের উত্তর জানে তারে হারানো সহজ না। যারা এখনো ভাবে বড় শক্তির ছায়া থাকলে বাঁচবো, তাদের জন্য ইতিহাসের উত্তর খুব কঠিন। বড় শক্তি কখনো কাউরে বাঁচায় না, শুধু ব্যবহার করে। আজকে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ যদি আমাদেরকে কিছু শেখায়, তাহলে এটা হইতেছে শক্তি মানে শুধু ক্ষমতা না, শক্তি মানে বিকল্প তৈরি করার সাহস। এটাই পৃথিবী বদলাইতেছে। যারা সিস্টেম বানায় তারা একদিন এইরকম চ্যালেঞ্জের মুখে পড়ে, আর যারা সিস্টেম বুঝে তারা টিকে থাকে। প্রশ্ন হইল, আমরা কোন দলে থাকবো? আমেরিকার কাছে রেশন তেল কেনার জন্য আমরা পারমিশন চাইবো, বিএনপি রেজিমের মতো মাথা নিচু করে দাসের মতো, নাকি ইরানের মতো মাথা উঁচু করে বাঁচতে শিখবো? বাংলাদেশের তরুণদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ইরানের অনেক সমস্যা আছে, অনেক কিছুই হয়তো নাই, কিন্তু রাষ্ট্র হিসেবে তাদের আজাদি আছে, আমাদের নাই, বাংলাদেশের নাই। সেই জন্য আমাদের আজাদি দরকার, দরকার আর একটা বিপ্লবের। ইনকিলাব জিন্দাবাদ।